সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানের ৩১তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আজকে আমাদের বিষয় উপজেলা নির্বাচনের উপজেলা। এই বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথি আমার সাথেই আছেন। আমার বাম প্রান্তে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিপি ও সারা বাংলা। তার পাশে আছেন মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা এবং উপজেলা চেয়ারম্যান, এবং তার পাশে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। স্বাগত জানাচ্ছি তিনজনকে। দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা সংযুক্ত থাকতে পারবেন টেলিফোন করে। সুনির্দিষ্ট প্রশ্ন বা ছোট্ট করে মতামত যদি দেন, তাহলে আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি এগিয়ে নিতে সহযোগিতা হবে। আমি প্রথমে একটু আলোচনা করতে চাই। আমরা জানি যে ইতিমধ্যে প্রথম দফায় ৭৮টি আসনে ভোট হয়েছে উপজেলা নির্বাচনের, এবং কাল শুরু হবে ১১৬টি উপজেলার নির্বাচন। তৃতীয় ধাপে যে নির্বাচনটি হবে ২৪শে মার্চ এবং চতুর্থ ধাপে হবে ৩১শে মার্চ। কিন্তু ইতিমধ্যে প্রায় ভোট হচ্ছে না এমন ৩০টি উপজেলা আছে যেখানে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ইতিমধ্যেই দুটি ভাইস চেয়ারম্যান পদ ইতিমধ্যে সেখানে কোনো প্রার্থী না থাকার কারণে ৩০টি উপজেলায় আর কোনো নির্বাচন হচ্ছে না। আবার ইতিমধ্যে বিনা ভোটে ২ শতাধিক চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান জয়ী হয়েছে। শুধুমাত্র চেয়ারম্যান পদে ৯৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে। সব মিলিয়ে আসলে এই নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচনটা আমরা যদি এর আগের দফায় ৫ বছর আগে যদি তুলনা করি, বেশ জমজমাট নির্বাচন ছিল। কিন্তু এবার সেই মেজাজটা হারাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে একটা রাজনৈতিক কারণ আছে। বড় রাজনৈতিক দল বিএনপি না থাকার কারণে সেখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যেই কথাগুলো বলেছেন আপনার শুরুতে, এটাই আসলে পুরো ব্যবস্থা নির্বাচনী বিষয়টার একটা প্রেক্ষাপট রচনা করেছে। দেখেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতন একটি দল নির্বাচনে অংশ না নেওয়ার কারণে এমনিতেই নির্বাচনটি জৌলুস হারিয়েছে। তারপরে গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনের পরে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তাতে সরকারি দলের যেটি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাদের একচ্ছত্র একটা আমরা সর্বত্র প্রভাব দেখতে পাচ্ছি, আধিপত্য দেখতে পাচ্ছি। সেটা যে দৃষ্টিকোণ থেকেই বলা হোক না কেন, এমন একটা বাস্তবতায় আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ নিজেও কি জানতো কি না যে এরকম একটা অবস্থা তৈরি হবে। আমার কেন জানে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নিজে একটা নির্বাচনী ট্র্যাপে পড়েছে, যেখানে অনেক মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। কি করার ছিল এখানে করার একটা ছিল, প্রথম কথা হলো যে যদি সে এই ট্র্যাপ থেকে বেরোতে চায়, তার প্রধান উদ্যোগ ছিল বিএনপি যদি নাই আসে, সেই ক্ষেত্রে তার প্রতীকটা ওপেন না দেওয়া। আচ্ছা, প্রতীক ডিস্ট্রিবিউট না করে তার উচিত ছিল এই নির্বাচনটাকে ওপেন করে, আগে যে ধারায় হতো নির্বাচন হতো, তাতে অন্তত দলের যারা নমিনেশন চাচ্ছিলেন বা মনোনয়ন চাচ্ছিলেন তাদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যেত। এখন একজনকে আপনি প্রতীক দিচ্ছেন, ধরেই নেওয়া স্থানীয় প্রশাসন থেকে শুরু করে মানুষজন ধরেই নিচ্ছে যে এই লোকটাই বিজয়ী হবে, ফলে তার বিরুদ্ধে আর কেউ দাঁড়াচ্ছে না, এবং প্রভাবের ব্যাপারটা তো আছে। ফলে আপনি তো অনেকগুলো হিসাব দিলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। আবার এই নির্বাচনী কাঠামোটাও আমার কাছে মনে হচ্ছে সামগ্রিকভাবে একটা ভুল পথে আমরা পরিচালনা করছি। আমরা একজন ব্যক্তিকে প্রতীক দিচ্ছি স্থানীয় সরকারে, অর্থাৎ তিনি হয়ে উঠছেন যেন সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু, অনেকটা রাষ্ট্রপতি শাসনের মতন। আর বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করে আসছে প্রতীক ছাড়া, তাদের আসলে কোনো ভূমিকা নাই, কাউন্সিলর বলেন বা অন্যান্য পদে বলেন। ফলে স্থানীয় সরকারের যে কাঠামোটা, এটা আমরা মনে হয় যে এই প্রতীক ডিস্ট্রিবিউশনের মধ্যে আমি আরেক দফা নষ্ট করেছি। আমি একই সাথে আমি বলবো আওয়ামী লীগ আরেকটা নিজের ট্র্যাপে পড়েছে, সেটা এই ভাই আরও ভালো বলতে পারবেন। সেটা হলো যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধটা আমার কাছে মনে হচ্ছে প্রান্তিক পর্যায়ে গৃহবিবাদে পরিণত হয়েছে। কারণ এখন বিএনপি নাই মাঠে, বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা একে অন্যকে আর বিশ্বাস করতে পারছে না, সবাই সবার বিরুদ্ধে দেখেন অভিযোগ আনছেন। মাঠে কিন্তু বিএনপি নাই, কিন্তু প্রচুর পরিমাণে অভিযোগ প্রতিদিন এই প্রার্থী ওই প্রার্থীর বিরুদ্ধে করছেন, প্রভাব বিস্তারের কথা বলছেন। বিশেষ করে যারা
ইয়ে পেয়েছে, প্রতীক পেয়েছে তাদের। একজন বিদ্রোহী প্রার্থীর ছবি ছেপেছে আজকে একটি ইংরেজি কাগজ, আপনি দেখেছেন পেছনের পাতায়। তার বডিগার্ড বিশাল এক রাইফেল হাতে পুরো মিছিলের নেতৃত্ব দিচ্ছে। ওপেনলি এরকম রাইফেল নিয়ে মিছিলের নেতৃত্ব দেওয়া যায় স্থানীয় সরকারে। এগুলো আমার কাছে মনে হচ্ছে পুরো নির্বাচনী ব্যবস্থা তো একটা সংকটের মধ্যে পড়েছি, সামগ্রিকভাবে রাজনীতিই যেন একটা সংকটের মধ্যে পড়ে গেছে। জি, মিজানুর রহমান, আপনি একেবারে মাঠ পর্যায়ে আপনি কেমন দেখছেন নির্বাচনটা? আসলে নির্বাচনটা স্বাভাবিক দৃষ্টিতে আপনারা যেভাবে দেখছেন, সাধারণ জনগণ যেভাবে দেখছে, আমিও সেভাবেই দেখছি। উত্তাপহীন নিরুত্তাপ একটা নির্বাচন, প্রতিদ্বন্দ্বিহীন, এটা কোনো বলার অবকাশ নাই। তো আপনার এখানে একটা অনুষ্ঠানে যেদিন আপনি সুশাসন এবং দুর্নীতি নিয়ে আলোচনা ছিল, সেদিন কিন্তু আমি এই নির্বাচনের কথা বলেছিলাম। তো প্রাথমিক পর্যায়ে যে এই নির্বাচনটা দলীয় প্রতীকে হওয়া উচিত না। জি, যেহেতু এখানে বিএনপি আসতেছে না, দলীয় প্রতীক নিয়ে যদি নির্বাচন না হইতো, আওয়ামী লীগের অনেকে তো নির্বাচন করতো, এবং বিএনপির যদি কোনো প্রার্থী আগে নির্বাচন করতো, দল থেকে তার বহিষ্কার প্রশ্ন আসতো না। প্রত্যেকে একটা স্বতন্ত্র প্রার্থী হতে যেত, তাহলে এই নির্বাচনে বেছে নিতে পারতো। এবং স্থানীয় সরকার ব্যবস্থার যে কারণে, যেমন স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে অনেক তত্ত্বপাত্য আমাদের বদিউল্লাহ আলম ভাইয়ের কাছে আছে। এইটার যে মূল জিনিসটা জনগণের সম্পৃক্ততা, উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে যে একটা মহৎ ভিশন সামনে নিয়ে যাওয়া, সেখানে আমরা প্রথমে এই মহৎ ভিশন নিয়ে এগিয়ে যাওয়ার যে শুরুটা, এই জন্মটা আমাদের কাছে একটু সমস্যা হয়ে গেছে। সবচেয়ে সমস্যা যেটা বলছি আমরা এবার নির্বাচনে, আমার উপজেলায় কিন্তু এবার যে চেয়ারম্যান প্রার্থী, থানা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বশেষে, প্রথমে একজন প্রতিদ্বন্দ্বী ছিল, যাই হোক সে প্রতিদ্বন্দ্বী খুব একটা উল্লেখযোগ্য কেউ না, সে নির্বাচনে করছে, নির্বাচন করতে হয় না, এখন ভাইস চেয়ারম্যান ইলেকশন হচ্ছে। তো আমার এলাকা থেকে আমি বলি, এই নির্বাচনের আগে আমাদের মনোনয়ন প্রক্রিয়ায় বা দলীয় মনোনয়ন প্রক্রিয়া আমি যে জিনিসগুলো দেখছি, সেইটা আমার কাছে খুব বিতর্কিত ছিল। এবং এবার আমার মনে হলো যে মনোনয়ন প্রক্রিয়ায় বিএনপি না থাকাতে শুধু দলীয় নমিনেশন পাওয়াটাই মুখ্য, যে দলীয় নমিনেশন পাইলে তো আমি চেয়ারম্যান হয়ে যাব। তো যার জন্য এটার প্রতি প্রতিযোগিতা অসম বলেন বা বলেন নিয়মের বাইরেও প্রতিযোগিত হয়েছে, এবং সেই সুযোগটা আমাদের নেতৃস্থানীয় বিশেষ করে জেলা কমিটির নেতৃবৃন্দ এবং এমপি যারা হয়ে গেছে, তারা তাদের খবরদারি, জেলা কমিটি তাদের এই যে ক্ষমতা, যে প্রধানমন্ত্রী বলছে জেলা কমিটির স্বাক্ষরে আসতে হবে, এই সব মিলে এখানে একটা খুব স্বচ্ছ জিনিস ছিল। আমি বললাম দলীয় প্রেক্ষাপটে এটা স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া ছিল না, যেটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের রাজনীতি আমরা করব, তাই অস্বচ্ছ প্রক্রিয়া কিন্তু আমরা খুব আতঙ্কিত। রাজনীতি হবে রাজনৈতিকভাবে, মাঠের নেতাকর্মীরা রাজনীতির নেতৃত্ব দিবে। যেমন এই ধরনের চিন্তাভাবনার বাইরে থাকা, যে আজকে আমাদের বিরোধী দলে যারা নাই, যাদেরকে আমরা কাঙ্ক্ষিত বিরোধী দল হিসেবে জনগণ মনে করি, দেশে দল দুইটাই, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এখন বিএনপির সাথে কারা আছে, আওয়ামী লীগের সাথে কারা আছে, এটা বড় কথা না। হ্যাঁ, সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, হয়তো সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত আওয়ামী লীগের সাথে আছে, কিন্তু বিএনপি একেবারে আলাদা কোনো দল না। কিন্তু সেই দলেও দেখা গেছে এই ভুলগুলা, যখন তারা ক্ষমতায় ছিল, দলীয় ত্যাগী নেতাকর্মী আদর্শকে চিন্তা না করে বড় বড় ব্যবসায়ী, ধনাঢ্যশালী লোকদেরকে রাজনীতিক যখন প্রথম সারি চেয়ার দিয়ে দিল, তার কিন্তু অনেক, মানে এটার যে রেজাল্ট, নেগেটিভ রেজাল্টকে ভোগ করতে হবে একদিন না একদিন। তারা উপলব্ধি করতে পারতেছে, তারা আজকে রাজপথে দাঁড়াতে পারতেছে না। আমিও মনে করি আমার দলের উচিত এই লাইন পরিত্যাগ করে দলীয় ত্যাগী নেতাকর্মীরা নির্বাচন করবে, নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ হবে, এবং নির্বাচন প্রক্রিয়া আমার দলের মনোনয়ন প্রক্রিয়াটা স্বচ্ছ হবে, সবই স্বচ্ছ থাকে। কারণ এখানে যত কিছুই হোক না কেন, ফাইনালি নমিনেশনের কাগজটা সই করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসলে তার পক্ষে সম্ভব 492 উপজেলার মধ্যে 482 ইলেকশন হবে, সবার ব্যক্তিগত প্রেক্ষাপট যায় না, স্বল্প সময়ের মধ্যে করা। এখানে দলের নেতাকর্মী যারা আছে, আমাদের দলের কেন্দ্রীয় নেতা আছে, তাদের কিন্তু সকলের সহায়তা নিয়ে ওনাকে আগাইতে হবে। এখন একটা যদি নির্বাচনে বিএনপি আসলো না, কিন্তু আমরা তো কাভার করতে পারলাম না। যে কথা ইস্তেহারকে বললো, বিএনপি আসতো না, যদি ফ্রি ইলেকশন দিতাম, তাই নির্বাচনের মাঠটা কিছু উত্তাপ থাকতো, নির্বাচন জনগণের কাছে আমেজ থাকতো, নির্বাচন ভোট হইতো। তাহলে এখানে আমরা রাজনৈতিকভাবে যদি বলি, তাহলে আমাদের একটু ভুল হয়ে গেছে। নির্বাচন দলীয় প্রতীক দেওয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমাকে তো খেলতে হবে অপোজিশনের সাথে। অপোজিশন যখন আমাকে মাঠে জনগণের কাছে একটা বিতর্কিত করতে যাচ্ছে, নির্বাচনকে একটা প্রস্তাবিত করতে যাচ্ছে, আমি সেই নির্বাচনকে প্রস্তাবিত থেকে বের করে আই না, এই নির্বাচন জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন, জনগণের আগ্রহী নির্বাচন নিয়ে যাব। সেইখানে কিছু পলিসি নির্ধারণ করা দরকার ছিল, সেই পলিসিতে হয়তো আমরা ভুল করছি। তারপরও জনগণ কিন্তু নির্বাচনের যদি প্রতিদ্বন্দ্বী থাকে, সে সরকারি দলের হোক, বিরোধী দলের হোক, নিজের দলের হোক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলে জনগণ সেখানে ভোট দিতে যায়, এবং ভোট দিয়ে তারা একটা কাঙ্ক্ষিত জিনিস চায়। তবে আমি মনে করবো স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটা ধাপেই, আরও তো নির্বাচন আছে, এগুলো হবে, সব ধাপেগুলো এই জিনিসগুলো আমাদের চিন্তা করা দরকার। জনগণকে নির্বাচন বিমুখ যদি হয়ে যায়,
রাজনীতিক বিমুখ, নির্বাচন বিমুখ মানে রাজনীতিক বিমুখ হয়ে যায়, এটার ইমপ্যাক্ট আমাদের সবার উপর টুডে টুমোরে আসবে। আর এখানে আমাদের দেশে যাই বলেন আপনারা, দেশের নির্বাচনের ব্যবস্থার বাইরেও এই দেশটা যেভাবে একজন খুব দক্ষ হাতে দেশটা চলতেছে, আমি মনে করি তার সাথে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাকে আরও একটু বেশি গাইড দেওয়া, যাতে তার এই দক্ষ রাজনৈতিক নেতৃত্বে দেশ অর্থনীতি এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বে সুনাম অর্জন করতেছে, সেখানে যেন তার কোনো ভুল না হয়। তার ভুল যদি কোনো জিনিস হতে না পারে, সেবার আমাদের সকল কিন্তু তার সামনে মুখ খুলে কথা বলে। যেমন কালকে আপনি বললেন যে আমাদের বিপি, নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি, সে প্রধানমন্ত্রীর কাছে যে অনেক কথা বলতে পারছে, প্রধানমন্ত্রী সব কথা শুনছে, প্রধানমন্ত্রী কোনো কথা সমালোচনা করলে সত্য কথা, আমি বলি সত্য কথা বলে সমালোচনা করলে সে কত কিছু মনে কিছু করে না, সে কিন্তু নেতৃত্বের দৃষ্টি দিয়ে সব কিছু দেখে। কিন্তু আমরা কেন সাহস পাই না? সে উনি তো নূর তো সাহস করে বললো এবং তার মাথায় তো পরে প্রধানমন্ত্রী হাত দিল, কারণ প্রধানমন্ত্রী কিন্তু ওই নেতৃত্বের অধিকারী। তার সামনে যদি কিছু ভুল ত্রুটি বলা হয়, তার ভুল না, কোনো আমাদের দলীয় কোনো কার্যক্রমে ভুল বলা হয়, সে অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু আমরা কেন যে এটা বলতে চাই না, বলতে না চাওয়াতে কি তাকে সহযোগিতা করতেছি না আসলে তাকে অসুবিধা করতেছি, এটা আমার কাছে প্রশ্ন আছে। সহযোগিতা করলে অবশ্যই আমার প্রধানমন্ত্রী কোথায় বিতর্কের মধ্যে না পড়ে, আমার নেতৃত্বের কোনো বিতর্কের মধ্যে না পড়ে, সেই দিকে আমার দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ বদিউল আলম মজুমদার জি। আমার তো সংক্ষিপ্ত অবজারভেশন এবং দুইজনের বক্তায় শুনলেন আর কি। আমি তো আপনাকে দাওয়াত করলাম একেবারে দলের পক্ষে বলার জন্য, দুইজন বলার পর আর কিছু বলার বাকি থাকে না। ওই যে তা আপনারা হয়তো লক্ষ্য করেছেন, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার আগে তোফায়েল সাহেব লিখেছিলেন, আমিও লিখেছিলাম, আমরা বলেছিলাম কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার, কতগুলো পরিবর্তন দরকার এই নির্বাচনী তফসিল ঘোষণার আগে, এবং কোনোভাবেই যেন নির্বাচনী তফসিল ঘোষণা করা না হয় কতগুলো সংস্কার করার আগে, যাতে এই নির্বাচনটা অর্থবহ হয় এবং নির্বাচনের মাধ্যমে জনগণের যে সত্যিকারের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়। এবং আমাদের সংবিধানের সুস্পষ্ট অঙ্গীকার আছে যে 59 অনুচ্ছেদে প্রশাসনের প্রত্যেক স্তরে নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হবে। নির্বাচিত প্রতিনিধি, ওটাই গণতন্ত্র, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হবে সর্বস্তরে। তো এই জন্যেই এটাকে ওই যে কার্যকর করার জন্যে আমরা প্রস্তাব করেছিলাম, কিন্তু এর প্রতি ভ্রুক্ষেপও করা হয়নি দুর্ভাগ্যবশত। তো এটা আমার এই দুই বন্ধু যে কথা বললেন, আরেকটু অন্য ভাষায় বলতে গেলে এই যে যেটা হচ্ছে, এটা আমাদের এই একটা জগাখিচুড়ি টাইপের যে আইনি কাঠামো, এটার প্রতিফলন এবং একই সাথে আমাদের নষ্ট রাজনীতির প্রতিফলন। উনি আরও ওই যে সুন্দর করে বলেছেন অস্বচ্ছ, তারপরে এইসব কথা বলেছেন, এটা আমাদের রাজনীতিটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট রাজনীতির প্রতিফলন। তো এই যেমন জগাখিচুড়ি, এই আইনের জগাখিচুড়ি, যেমন ধরেন এই যে আমাদের দুই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা আছে, একটা হলো গ্রামীণ আর একটা হলো নগর স্থানীয় সরকার ব্যবস্থা। নগর স্থানীয় সরকার ব্যবস্থা হলো সিটি কর্পোরেশন আর এই যে পৌরসভা, আর এখানে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। তো আমাদের একটা আইনের সাথে আরেকটা আইনের কোনো মিল নেই। যেমন এই উপজেলাতে কোনো ওই মেম্বার নেই, সদস্য নেই, নির্বাচিত সদস্য নেই, আছে ওই যে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নির্বাচিত তাদের প্রতিনিধি, পৌরসভা ইত্যাদি। আর এখানে হচ্ছে প্রেসিডেন্ট, ওই যে চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, একজন নারী, একজন সংরক্ষিত আসনে, একজন সাধারণ আসনে। আর জেলা পরিষদে দেখেন সম্পূর্ণ পরোক্ষ নির্বাচন, সম্পূর্ণ পরোক্ষ নির্বাচন। আর ইউনিয়ন পরিষদে অন্যরকম, 3 ওয়ার্ড মিলে একজন নারী প্রতিনিধি। তো একটা জগাখিচুড়ি, ইনফ্যাক্ট এত জগাখিচুড়ি যে আমাদের সাবেক অর্থমন্ত্রী বলেছেন এই যে জেলা পরিষদ আইনটা নিয়ে, যে এটা একটা অথর্ব আইন, ওনার ভাষা, আমার ভাষা নয়, অথর্ব আইন, এবং এটা দিয়ে যে প্রতিনিধিদের নির্বাচিত হবে, এটা একটা অথর্ব জেলা পরিষদ। এই জেলা পরিষদ নির্বাচনের আগে বহু বলেছি এগুলো পরিবর্তন করা দরকার, এগুলো সংস্কার দরকার, কিন্তু আমরা ওই যে কোনো পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তো এটা হলো এই যে আইনি কাঠামো, একটা জগাখিচুড়ি। এবং এই হঠাৎ করে আমরা কয়েক বছর আগে হ্যাঁ দলীয় সমর্থন ছিল, আমরা দলভিত্তিক নির্বাচন করব। দলভিত্তিক নির্বাচন করলে, স্থানীয় সরকার নির্বাচন করলে, আমি যে কয়জন এর বিরোধিতা করেছে এই ধারাবাহিকভাবে, আমি তার মধ্যে একজন। এবং আমি দেখিয়ে দিয়েছি যে এই দলভিত্তিক নির্বাচন করলে প্রার্থীর সংখ্যা কমে যায়। প্রার্থীর সংখ্যা কমে যাওয়া মানে আপনার সামনে প্রার্থীর সংখ্যা কম, মানে কম যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার সুযোগ। তারপরে এবং এতে
এই যে মনোনয়ন বাণিজ্য, এবং আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ পর্যন্ত মনোনয়ন বাণিজ্য একবার তৃণমূল পর্যায়ে গিয়েছে, এবং এই জেলা পরিষদে কী ঘটেছে, জেলা পরিষদ বোধহয় আমি একজনের কথা শুনেছি যে কোনো পয়সা কড়ি ছাড়া এই যে ভোট দিয়েছে জেলা পরিষদে, অন্তত একজন জানি। কিন্তু আর আমার মনে হয় এটা মানে সত্যিকার অর্থে ব্যতিক্রম, যে মানে কুলুষিত আমরা কীভাবে করেছি। এবং আরেকটা যে জিনিস আমরা দেখেছি, এই দলীয় ভিত্তিক মনোনয়ন হলে ওই যে প্রার্থীর মানে অবনতি ঘটে, দুর্ভাগ্যবশত। অতীতে আমরা যখন ছিল না, এই যে দলীয় ভিত্তিক নির্বাচন ছিল না, তখন আমরা যে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা সমাজের ওই যে সমাজকর্মী আছে, রাজনৈতিক কর্মী আছে, তারপরে বিভিন্ন কাজের সাথে যারা মানুষের আস্থাশীল, সেই রকম ব্যক্তিদেরকে ওই যে মনোনয়ন, সেই রকম ব্যক্তিরাই নির্বাচন অংশগ্রহণ করতে। অনেক ক্ষেত্রে ওই যে জনগণ এই তাদের টাকা পয়সা দিয়ে ওই মনোনয়নপত্র জমা দিয়ে তাদেরকে নির্বাচিত করে আনতো, এরকম দেখেছি। এবং এই দলীয় ভিত্তিক মনোনয়নের ফলে আমি স্থানীয় সরকার নিয়ে কাজ করি, এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখেছি কত ভালো ভালো চেয়ারম্যান, অত্যন্ত ওই যোগ্য এবং বিরাট অবদান রেখেছে, তারা বাদ পড়েছে, কারণ তারা ওই মনোনয়ন বাণিজ্য ইত্যাদি এইসব ওই যে অপকর্মের সাথে যুক্ত হয় নাই। তো এই রকম। আর আরেকটা হলো এর সাথে যে আমাদের নির্বাচনী প্রক্রিয়াটাই এখন হুমকির মুখে, আমাদের নির্বাচনী প্রক্রিয়াটাই ভেঙে গিয়েছে বলতে হবে, যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। একটা তো হলো যে দলীয় ভিত্তিক ওই যে যেহেতু ওই যে বড় একটা দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না, তাই যে কে নির্বাচনে জিতবে ওনারা যেটা বলেছেন যে এটা প্রায় নিশ্চিত, তাই মানুষের কোনো আগ্রহ নেই। আর দ্বিতীয়ত হলো যে অতীতের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আপনি ভোট দিলে যে এর কোনো ওই যে এর কোনো ফলাফল ওই যে অর্জিত হবে, এটার কোনো নিশ্চয়তা নেই। কারণ আমরা দেখেছি অতীতের ওই যে রাতের বেলা ভোট ইত্যাদি এইসব কারণে তো আপনার ভোটের কোনো মূল্য নেই। আর তৃতীয়ত হলো আপনি যে ভোট দিতে যাবেন, আপনি ভোট দিতে পারবেন, তারও কোনো নিশ্চয়তা নেই। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে দেখেছি, আগের নির্বাচনে, তারপরে আগের বার নির্বাচনে আমরা দেখেছি, এটা সবার সামনে ঘটেছে, তারপরে জাতীয় নির্বাচন ইত্যাদি অনেকগুলো নির্বাচনে আমরা দেখেছি। আর পুরো প্রক্রিয়াটাই যে কারসাজি যুক্ত, পুরো প্রক্রিয়ার উপরেই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। যে আমাদের নির্বাচন কমিশন যেসব কথাবার্তা বলছে, আমাদের ক্ষমতাসীনদের যারা, সবাই দেখেছে কী হয়েছে, সবাই জানে। ভাষণের নাম বলতে চায় না, বলা সম্ভব নয়, কিন্তু যে পুরো যার ফলে মানুষের আস্থাহীনতা, মানুষের মধ্যে এক ধরনের অনীহা সৃষ্টি হয়েছে। তো এটারই প্রতিফলন আমরা দেখছি। তো এটা কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থাটা কি, নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম ওই যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে কিন্তু মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করে, তাদের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়। তো এখন সম্মতির শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে তার গণতন্ত্র হলো না। এটা ওই যে এটাকে অন্য যে কোনো নামে আপনি দিতে পারেন। তো আমাদের মনে হয় ওনারা যে কথা বলেছেন, ট্র্যাপের কথা বলেছেন, তারপরে অস্বচ্ছ কিংবা এগুলোর থেকে আমাদের উত্তরণ ঘটানোর জন্য আজকে আমাদের কিন্তু গভীরভাবে ভাবতে হবে। আচ্ছা, এই অবস্থার মধ্যে আমরা তো দেখলাম যে নির্বাচন কমিশন বেশ আবার অ্যাক্টিভ, দেখলাম যে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি এবং এদেরকে এলাকা ছাড়ার জন্য একেবারে আনুষ্ঠানিক চিঠি পর্যন্ত দিয়েছে। তো এখানে কি নির্বাচন কমিশনের কি কোনো ছিল যে এখানে কি আর একটু প্রতিদ্বন্দ্বিতা আনার ক্ষেত্রে বা আরও নিয়মকানুনগুলো কঠোর করার মধ্য দিয়ে কোনো প্রোটেকশন দেওয়াটা, এরকম তাদের? দেখেন, নির্বাচন কমিশন তো একটি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যে তার দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে। কিন্তু নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যারা, তারা তো হলো নির্বাচন নিয়ে যারা খেলে, তারা রাজনৈতিক দলগুলো হয় মাঠের খেলোয়াড়। এখন একটা বড় রাজনৈতিক দল নির্বাচনে আসলোই না, আরেকটা রাজনৈতিক দলের যে ক্ষমতা কাঠামোটা, সেটার বাইরে যাওয়ার মতন আমার কাছে মনে হয় না যে সেই কমিশন আমরা এখনকার যে কমিশন আছে সে আছে। কিছু চেষ্টা করছে, যে একটু আগে আপনার কথা শুনতে শুনতেই মেসেজ দেখলাম যে কোন থানার ওসিকে বদলি করা হয়েছে। তো এগুলো টুকটাক কিছু করছে, কিন্তু সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের বড় কিছু করার আছে বলে মনে হয় না। ক্ষতিটা যে জায়গায় হয়েছে সেটা আমার মনে হয় যে, আমার কাছে মনে হয়েছে যে এই
আমাদের প্রত্যেকটা স্তরে নির্বাচিত প্রতিনিধিরা পরিচালনা করবে, আমরা তাদের চাই। কিন্তু যারা এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে আসছে তাদেরকে প্রশাসনের লোকজন একেবারে পাত্তা দিবে না। সেটা থানার ওসি বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, কিংবা জেলা প্রশাসক বলেন, যেই বলেন না কেন, কারণ এরা তো জানে যে এরা সত্যিকারের জনপ্রতিনিধি না। এই সমস্যাটা, যিনি আমার পাশে আছেন তিনি হয়তো অনেক কষ্ট করেছেন নির্বাচনে জেতার জন্য, কিন্তু তার কোনো ভাবমূর্তি নেই আসলে। তিনি কোনো ইনফ্লুয়েন্স এক্সার্ট করার কথা যেটাকে বলে, যে উপজেলা চেয়ারম্যান ক্যান এক্সার্ট হিজ ইনফ্লুয়েন্স ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস অফ দ্য লোকাল গভর্নমেন্ট, সেইটা করার মতন জায়গায় তো এই চেয়ারম্যানরা নাই। ফলে তারাও কিন্তু গিয়ে শেষ পর্যন্ত এরশাদের আমল উপজেলা নির্বাচন হয়েছিল এবং আমরা দেখেছি সমস্ত উপজেলা চেয়ারম্যানরা ইউএনওর মুখোমুখি হতেন, টিএনও ইউএনও এদের মুখোমুখি হয়ে থাকতেন। এক্স্যাক্টলি মনে হচ্ছে যে সেই জায়গাটায় আবার তৈরি হয়েছে এবং প্রশাসন থেকে নিয়ন্ত্রিত হতে থাকবেন তারা, তার বাইরে যেতে পারবে না। এবং এইভাবে ওই যে নির্বাচন কমিশন হয়তো ডেপুটি স্পিকারকে ছেড়ে যেতে বলবেন নিজের কিছু অবস্থান জানান দেওয়ার জন্য। সামগ্রিকভাবে প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন আমি মনে করি না যে কোনো ভূমিকা রাখতে পারে। আইনগত কাঠামো একটা সমস্যা নিয়ে উপজেলা চেয়ারম্যান সমিতি সবসময় কাজ করেছে অতীতে, যে উপজেলা নির্বাচিত হবার পরেও তারা মুখাপেক্ষী থাকে এমপিদেরকে। অ্যাকচুয়ালি একটা বলি, যে কথা ইস্তাবে বললো, এই জনগণের ভোটে যদি আপনি নির্বাচিত হন, জনগণের সমর্থন যদি আপনার পক্ষে থাকে, আপনাকে আইনগত কাঠামো তো একটা থাকবেই, তার বাইরে কিন্তু আপনার মানসিক বলে নৈতিক একটা ক্ষমতা থাকে। আমি 2009 থেকে 2014 সাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান ছিলাম মতলব উত্তরে। ওই সময় আমি তিনটা ইউএনও 2টা ওসি দেখছি। আমি দেখছি তাদেরকে যদি আপনি চালাইতে পারেন, ইফ ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, যদি একটা টিওনো মনে করে যে আমার উপজেলা চেয়ারম্যান নিয়মকানুন জানে এবং সে নিয়মকানুন পড়ে, সে কিন্তু তাকে মিসগাইড করে না, সে তার কথায় চলে। যখন দেখে আমার উপজেলা চেয়ারম্যান তো আইন কানুন সম্বন্ধে খুব একটা অভিজ্ঞ না, তখনই তাকে আইন কানুন শিখে ফেলায় যে স্যার এটা বা মহোদয় সাহেব, চেয়ারম্যান মহোদয় সাহেব, এটা এমনি হবে। এটা কিন্তু আপনার নিজস্ব চেয়ারে, যখন আপনি অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারে বসবেন, পাবলিক ভোটে আসেন যেভাবে আসেন, আপনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চালানোর নিয়মকানুন যদি আপনি জানেন, আপনাকে কিন্তু অন্য কেউ সহসা ব্যতিক্রম পথে নিতে পারবে না। এটা কিন্তু আপনার নিজস্ব ক্যাপাবিলিটি দরকার। দ্বিতীয়ত উনি যেটা বলছে ঠিক, আপনি যখন নির্বাচিত হয়ে আসেন তখন ওই জ্ঞানের থেকেও আপনার কিন্তু নৈতিক একটা শক্তি অবস্থান থাকে, যে আমি এত কিছু বুঝি না, আমার এলাকার জনগণ এটা চাইছে, আপনাকে এটা করতে হবে, আপনি কেন এটা করবেন না বলতে পারে। আর এই নির্বাচনের ব্যাপারে যেটা বলি, আমি মনে করি দেশের রাজনীতিতে এখন আমরা নির্বাচনটা আমরা বারবার সরকারকে বলি, নির্বাচনটা নির্বাচন কমিশন। আমরা সবাই জানি সব কিছু কার কোথায় ক্ষমতা আছে না আছে। আমি মনে করি না এটা বিএনপির সঠিক সিদ্ধান্ত হয়েছে নির্বাচন না থাকা। একটা জিনিস বলে, রাজনৈতিক দলের 2-3টা সময় থাকে। একটা হলো যখন আপনি নির্বাচন করবেন, তখন আপনার জনপ্রিয়তাকে আপনি কাজে লাগাবেন, তখন জনগণ আপনার পক্ষে আসে না আছে আপনি দেখতে পারবেন। আবার আপনি যখন দলীয় ভিত্তিতে যখন কাউন্সিল করবেন, তখন একটা নেতা বুঝতে পারে তার পক্ষে এই দলীয় নেতা কিন্তু সমর্থন আছে কিনা, কিছু কিছু প্রক্রিয়া আছে। অথবা আপনি যদি আন্দোলনের মধ্যে থাকেন, তখন আপনার নেতার কর্মীরা কিন্তু একটা পর্যায়ে আসবে। এখন আপনি আন্দোলনে নাই, আপনি নির্বাচনে নাই, আপনি দলীয় অর্গানাইজেশন কাজও করতেছেন না, তো আপনি একটা দল হিসাবে কি করতেছেন? আপনি যদি বিরোধী দল আপনার ক্ষমতায় নাই, ঠিক আছে, জনগণ তো আপনাদেরকে একটা দল হিসেবে মূল্যায়ন করে না। বিএনপি নাই যখন নির্বাচনটা কেমন হওয়া উচিত ছিল সেটা তো সে করে না। কিন্তু বিএনপি এখানে যে এই যে আমি একজন লোক, আমি এটা খেলতে গেছি, ধরেন আমাকে কোনো কারণে আম্পায়ার বলছে, আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্তের কারণে আমি একটা ম্যাচ হেরে গেছি, ঠিক আছে, এরপর কি আমার পুরো হোল টিম, আমার দলকে আমি কি বাদ দিয়ে এই খেলায় বাদ দিয়ে দিব? বিএনপি রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো রাজনীতির দল, ক্ষমতায় ছিল জন্মের 22 বছর পরে, 4 বছর ক্ষমতা ছিল স্বাধীনতার পরে, আবার 22 বছর ছিল না। তারা কি এরকম সরকারি দল, বিরোধিতা, আন্দোলন সব কিছু মোকাবিলা করতে করতে তো আসতে হয়েছে, এটা তো একদিনে হয় নাই। আবার তারা ক্ষমতায় আসছে। বিএনপিকে তো ওই ধৈর্য সহ্য নিয়ে সবসময় রাজনৈতিকভাবে মাঠেই থাকতে হবে। কথা হলো আমাকে রাজনীতি করতে হবে, আমাকে বিরোধিতা করতে হবে, আমাকে নৈতিকভাবে যাই হোক আর না হোক, আমাকে আমার দলকে নিয়ে রাজপথে জনগণের সাথে থাকতে, জনগণের প্রতিটা কথা বারবার বলতে হবে, একবার না বারবার বলতে হবে। এখন বিএনপি যেমন 5 বছর পরে একবার বলার অপেক্ষা থাকে, এটা তো রাজনীতি না। 2009 সালে তারা ক্ষমতা হারাইছে, 2009 থেকে 13 পর্যন্ত কি রাজনীতি তারা করছে, যার রেজাল্ট তারা পায় না 14 সালে, এখন 14 সালে দৌড় দিচ্ছে। দল কন্টিনিউয়াস প্রসেস, আপনারা খালি বসে থাকেন 5 বছর পর ইলেকশন আসে, সংগঠন তা না, 5 বছর ইলেকশন হবে, কিন্তু আমি আজকে হেরে গেছি, এই হারার মূল্যায়ন করতে হবে, পুনর্মূল্যায়ন করে আবার নতুনভাবে দলকে সাজিয়ে দিতে হবে, কাজ করতে হবে। এখন হ্যাঁ, ভুল একজন করলে আপনি যদি সে ভুলের সাথে নিজেকে ভুল সংশোধন, এটা আমরা জাতির জন্য বলতেছি, আমরা জাতি কি পাচ্ছি, হ্যাঁ যদি বলি যে আমার দল ভুল করতেছে, আপনি আরেকটা দল, আপনার কাছেও তো এই জাতির একটা আকাঙ্ক্ষা আছে, আপনি কি সঠিক করতেছেন? যদি আপনি সঠিক না করেন, আমি ভুল করি, তাহলে তো আমার দেশ ভুলের মধ্যে যাবে।
আপনিও দল হিসেবে সঠিক কাজটা করেন, তাহলে আমার ভুলটাকে আরো বেশি মানুষ বুঝতে পারবে। বুঝতে পারছি। আমরা আপনার কাছে একই প্রশ্ন যে আসলে বিএনপি এই যে নির্বাচন বর্জন করে আসলে কি অর্জন হলো? আমি এই উত্তর শুনবো। আমি দর্শক, আমি তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে আমাদের অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার, সৈয়দ ইশতিয়াক রেজা এবং মিজানুর রহমান। ডক্টর বদিউল আলম মজুমদার, আমরা দেখছি এই উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রায় শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে দল। এই নির্বাচনের তারা কেন অংশ নিল? দলের সিদ্ধান্ত ভঙ্গ করে। এই ঘটনাটা কি বিএনপিকে মানে কোন দিকে নিয়ে যাবে? মানে খুব সঠিক সিদ্ধান্ত থাকলো নাকি? আপনি যে কথা বলেছেন বর্জন করে কি অর্জন করলো, আমার মনে হয় না তারা কিছু অর্জন করেছে, বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, যে তারা এই যে আপনি যেটা বললেন এতগুলো তাদের এই যে নেতাকর্মীকে তারা বহিষ্কার করলো, এটা পাতানো খেলা হইতে পারে। আই হোপ এটা পাতানো খেলা নয়। তো এই এবং এটার একটা ফলাফল আছে এবং এদের অনেকেই পরীক্ষিত, অনেকেই অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, তাদেরকে বহিষ্কার করা, তাইলে দল এটা ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই। এবং এছাড়াও যে এই যে দলের যে সংকটগুলো, তাদের নেতৃত্বের সংকট, তাদের এই যে কর্মসূচির সংকট, এইসব সংকট থেকে কিন্তু উত্তরণের এর মাধ্যমে কোনো রকম পথ বেরিয়ে আসলো না। তো তারা এই ব্যাপারে কোনোভাবে লাভবান হলো না। তবে কি করতে পারতো? এখানে কি করার ছিল বিএনপির? আমি জানি না কি করে। একই সঙ্গে জি, মানে কি করতে পারতো তাদের মানে তারা তো বলছে যে যদি তারা এই নির্বাচনে অংশ নিত ধানের শীষ প্রতীক নিয়ে, তাহলে গত জাতীয় নির্বাচনকে ঘিরে যে ব্যাপক তারা অত্যাচার, নির্যাতন, হামলা মামলার মধ্যে পড়লো, এই সংখ্যাটা আরও বাড়তো। ফলে তারা ভাবছে যে তাদের মূল এখন কাজটা হচ্ছে সংগঠনটাকে গোছানো। এখন দ্যাটস ট্রু যে তারা এই কথা বলেছে যে তারা যে নিপীড়নের, নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, এগুলো অব্যাহত থাকতো এবং তারা তাদের নেতাকর্মীদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। আরেকটা হয়তো তারা যেটা দাবি করছে যে নির্বাচন হলেও কি ফলাফল হয়তো আগের থেকে পূর্ব নির্ধারিত, অতএব তারা এর দ্বারা কোনো লাভবান হতো না। কিন্তু তারা এই যে তারা দলকে গোছানো এবং দলকে শক্তিশালী করার যেই তাদের কর্মসূচি হওয়ার কথা, কর্মসূচি তারা দিতে যেই বক্তব্য তারা দিচ্ছে যে দলকে গুছাইতে হবে, দলকে শক্তিশালী করতে হবে, কিন্তু তাও তো কিছু আপনাকে থামাচ্ছি, আমি আসছি একটা ফোন নিয়ে। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন ভাই। জি স্যার, জাতীয় সংসদ নির্বাচনে 90% 100% ভোট হয়েছে, তারপর 80% ভোট কাস্ট হয়েছে। এই লোকগুলো তো স্যার, এই ভোটগুলো 80% ভোট সরকারের পক্ষে 95% ভোট দিল, তারা পেয়েছেন। আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন ছিল 90-91%। এখন তার উপজেলা নির্বাচন, কৃষি নির্বাচনে 30% আসছে, তাহলে আওয়ামী লীগের সেই ভোটগুলো কোথায় গেল? 90%, 80%, 100% সে ভোটগুলো কোথায় গেল? বিএনপি তো যায় নাই ভোটে, বিএনপি তো ভোটে যায় না, বাদে দিলাম। এখন স্যার এই ভোটগুলো তো এখন কেন হচ্ছে না? 30% হচ্ছে কেন ভোট? 1 নম্বর স্যার। 2 নম্বর হলো স্যার, জি 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 শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, মনোযোগ দিয়ে শুনছি আপনার কথা। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি। 2 নম্বর হলো স্যার, এই এত কথা স্যার, বিএনপি যায় না, নিয়ে বিভিন্ন কথা আমরা শুনি স্যার। বিএনপি কি করতেছে, আন্দোলন নাই, নির্বাচন নাই, কেন গেল না? আপনারা এখানে বলতেছেন উপজেলা নির্বাচন যায় না। আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো নির্বাচন হচ্ছে আমরাই, বিএনপি নিয়ে তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, বিএনপি তো মাথা ব্যথার কথা না। বিএনপি নির্বাচন এরকম হবে? এখন একটা নতুন সুর, আর একটা নতুন সুর আসছেন স্যার। নতুন সুরটা হলো স্যার, সুস্থ হয়েছে, সুন্দর হয়েছে, কোনো গন্ডগোল নেই। তা আমরা যদি নির্বাচন হয় গন্ডগোল হবে কেন স্যার? এটার রাষ্ট্র হলো তাই।
হ্যাঁ আমরা জি বুঝতে পারছি ভাই। ওনার কথাগুলো যে কথাগুলো বলেছে সঙ্গত। ওই যে প্রশ্নগুলো প্রথম তুলেছে, ধাপে 43% ভোট, এটাও প্রশ্নবিদ্ধ। এটাও যে কোনো জায়গায় ওই যে আমরা তো খবরের কাগজে দেখেছি 3টা ভোট পড়েছে, 5টা ভোট পড়েছে, এইরকমও তো। এটা কিভাবে 43% হয় আমরা নিশ্চিত না। এখন যেটা যে বিএনপির এই বর্জনের ফলে একটা জিনিস সুস্পষ্ট হয়েছে, যে মানুষের যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, যে নির্বাচনী প্রক্রিয়ার উপর যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, মানুষের যে অনীহা সৃষ্টি হয়েছে, এবং এটা যে একটা কারসাজি নির্বাচন, যে নির্বাচনী প্রক্রিয়াতে যে একটা কারসাজি যুক্ত হয়ে গিয়েছে, এটা বোধহয় আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। তো আমার মনে হয় ইশতেখার সাহেব যেটা বলছেন যে আমরা একটা ফাঁদে পড়ে গিয়েছি, যে আমাদের সরকারি দল ফাঁদে পড়ে গিয়েছে, ইনি যেটা বলছেন যে অস্বচ্ছ প্রক্রিয়াতে এবং যেইভাবে এই নির্বাচনটা পরিচালনা হচ্ছে ওনার পছন্দ হচ্ছে না, এই জিনিসগুলো আমার মনে হয় মানুষের সামনে আরও সুস্পষ্ট হয়েছে। তো এটা থেকে আমরা লাভবান হব যদি এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এর থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা এর থেকে উত্তরণ ঘটানোর জন্য সঠিক ব্যবস্থা নেই, এবং যে আমাদের যেই স্থানীয় সরকার মন্ত্রী এবং সৌভাগ্যবশত তিনি আমার ওই যে নির্বাচনী এলাকা, আমি যেই এলাকার সেই এলাকার নির্বাচিত প্রতিনিধি, এবং ওনাকে আমি যেটা বলার চেষ্টা করেছি যে সুযোগ এসছে, এই যে নির্বাচনী প্রক্রিয়াটা ভেঙে গিয়েছে, তো তিনি হয়তো সে ব্যাপারে কিছু করতে পারবেন না, কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনকে এবং স্থানীয় সরকার ব্যবস্থার আইন কানুনকে এটা পরিচালিত করে এটা সঠিক করা, এবং একই সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে একটা সত্যিকার অর্থে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা। যে স্থানীয় সরকারটা ভিন্ন সরকার, এটা যে জাতীয় সরকারের বাইরে, এটা একটা ভিন্ন সরকার, এটা স্বায়ত্তশাসিত সরকার, এটা নিয়ন্ত্রিত সরকার নয়, এটা কেন্দ্রীয় সরকারের কিংবা জাতীয় সরকারের বর্ধিত অংশ নয়। এই জিনিসটা সুস্পষ্ট প্রতিষ্ঠা করা দরকার। এবং আরেকটা যে জিনিসটা সুস্পষ্ট প্রতিষ্ঠা করা দরকার, আমি প্রথমে যেটা বলেছি, আমাদের সংবিধান 59 অনুচ্ছেদে বলা আছে যে প্রত্যেক স্তরে নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হবে। তো আমাদের কেন্দ্রীয় পর্যায়ে কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেছেন নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে। ঠিক তেমনিভাবে যারা উপজেলাতে নির্বাচিত হবেন, তারা জেলাতে নির্বাচিত হবেন, যারা ইউনিয়নে নির্বাচিত হবেন, যারা পৌরসভা নির্বাচিত হবেন, যারা সিটি কর্পোরেশন নির্বাচিত হবেন, তাদের নিয়ন্ত্রণে কিন্তু এই প্রশাসনিক কাঠামো ইত্যাদি নিয়ন্ত্রণে, তাদের তত্ত্বাবধানে, তাদের নেতৃত্বে কাজ করার কথা। কিন্তু আমরা কেন্দ্রে মানি, কিন্তু অন্য জায়গায় মানি না। এই জন্য আমাদের পুরো স্থানীয় সরকার ব্যবস্থাই অকার্যকর, পুরো আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ। আমি গত 20-25 বছর থেকে এই নিয়ে লড়াই করছি, যে ওনাদেরকে নিয়ে লড়াই করেছি, কিন্তু আমরা কোথাও, আমি একটা জিনিস বলি, আমরা এখানে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা বলতেছি। তো আমরা সবাই জানি যে 91 সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা করলাম, আন্দোলন সংগ্রামের ফসল। 91 সালের নির্বাচনের পর একটা স্বচ্ছ নির্বাচন আমাদের দেখার মধ্যে যতটুকু আছে, সেই নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসলো, তাদের মধ্যে কি আমরা এই নির্বাচিত সরকারের প্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তারা কি সততার সাথে, বিশ্বস্ততার সাথে কি দেশ চালাইছিল? চালায়নি। 96 সালের নির্বাচনটাও কিন্তু ততদিক ওইরকমই আরেকটা নির্বাচন হয়েছিল, 91 মধ্যে না 96। এখানেও নির্বাচন ব্যবস্থাটা সঠিক ছিল এবং নির্বাচনটা পরিপূর্ণ প্রতিদ্বন্দ্বের মধ্যে ছিল। হয়তো 100% কর্ম দেশে ভালো নির্বাচন হয় না, সেই নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসছে, ফেব্রুয়ারি 96 নির্বাচন ছাড়া, যেটা ওটা তো কিছুদিনের জন্য ছিল। তারপর যে নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এইখানে নির্বাচনের জনপ্রতিনিধি বা সরকার যারা ছিল, তারা কি দেশটাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত একটা সঠিক নির্বাচনের মাধ্যমে আসার পরে কি তারা সঠিকভাবে দেশটা চালাইছিল? এখন আসেন 2001 সালের নির্বাচন, 2006 নির্বাচনী ব্যবস্থা আমরা সঠিক চাই, সুন্দর ভোট চাই, আমরা ভালো জনপ্রতিনিধি দিতে চাই। কিন্তু এইখানে যখন দেখি ওইভাবে ভোট হওয়ার পরও সরকার সুন্দরভাবে দেশ চালায় নাই, জনগণের আকাঙ্ক্ষা মিটে নাই, নীতি আদর্শ নিয়ে চলে নাই, সবাই দুর্নীতিতে মগ্ন ছিল, ওই নির্বাচনটা ইম্পর্টেন্ট না? আপনি ধরেন অনির্বাচিত একটা সরকারই দেশে ক্ষমতায় আছে এবং সে দেশটা সুন্দরভাবে চালাচ্ছে, দুর্নীতিমুক্তভাবে চালাচ্ছে এবং দেশের জনগণ ভোগ করতেছে অর্থনীতি মুক্তি। যদি আমি বলি বিতর্কের খাতিরে, তো সেটা কি জনগণকে, সাধারণ জনগণের মধ্যে কি খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে? যে ওই নির্বাচিত অনির্বাচিতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য? হ্যাঁ, তাদের কাছে পার্থক্য আছে। ওইটা একটা ভোটের নির্বাচন হয়েছে, এখানে বিতর্ক আছে।
সামান্য পার্থক্য, কিন্তু আমাদের বাকি আনুষঙ্গিক যে কার্যক্রম দেশ চালানো, এইখানে যদি যেমন একটা নির্বাচন যাই হয়েছে আমরা বলি, প্রধানমন্ত্রী এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সিনিয়র 31 জন নেতাকে মন্ত্রিসভা দিয়ে বাদ দেওয়ার পরে যাদেরকে মন্ত্রী বানাইছে, জনগণের কাছে কি সে একটা মেসেজ দেয় নাই আমি কিছু চাচ্ছি? এখানে কিন্তু নির্বাচনের ব্যবস্থা করতে আমরা বলবো সঠিক, কিন্তু তার আগে দলের প্রক্রিয়া আমি বলবো আপনারা নির্বাচন প্রক্রিয়াকে বলেন, আওয়ামী লীগকে বলেন, বিএনপিকে বলেন, সবাইকে বলেন, দলীয় প্রক্রিয়ায় সততা স্বচ্ছতার মাধ্যমে তোমরা আগে নেতা নির্বাচন করো তারপরে তৃণমূল থেকে, তখন ওই নেতারা যদি রাজনীতি যায় তারা ভুল করবে না, নেতৃত্ব প্রক্রিয়াটা ভুল করবা আর আশা করবো অনেক কিছু হবে না। উনি তো যা বলতেছেন এটা আমাদের কানে তো মিউজিক। জি দর্শক, জি আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। আমি জামিদুল বলছিলাম গাইবান্ধা থেকে। জি জি বলুন। আমি আওয়ামী লীগের সম্মানিত নেতা এবং উপজেলা চেয়ারম্যান, জি ওনাকে প্রশ্ন করতে চাচ্ছি। উনি বললেন যে বিএনপি কেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলো না এবং না করে ভুল করছেন। ওনার কাছে আমার প্রশ্ন যে 30শে ডিসেম্বরের যে নির্বাচন ওনারা জাতিকে দেখাইতেন, এরপরও বিএনপিকে আবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, না অবশ্যই শেষ হয়নি, আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু ওনাদের মনোনীত জাতীয় পার্টি গাইবান্ধার 7টি উপজেলায় একটি তো কেন অংশগ্রহণ করলেন না? তার মানে জাতীয় পার্টি ওনাদের মনোনীত বিরোধী দল কি ওনাদের উপর আস্থা নেই? দুই হচ্ছে, না আরেকটি প্রশ্ন আছে, দুই হচ্ছে আমরা অতীতে লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী হলে তাকে তো বহিষ্কার করে, এবং বিদ্রোহী প্রার্থীর সঙ্গে যে কর্মী কাজ করে তাকেও বহিষ্কার করে, কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার পরও একাধিক আওয়ামী লীগের প্রার্থী থাকার পরও কেন তাদেরকে বহিষ্কার মানে আওয়ামী লীগ না করার কারণ? এই দুটি প্রশ্ন আছে আমার। জি ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় দর্শক, আপনার শেষ প্রশ্ন থেকে আমি শুরু করি। আজকে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীকেও বহিষ্কার করতেছে না, তার মানে আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচনটা একটা প্রতিদ্বন্দ্বিতা হোক। এটা কিন্তু বিদ্রোহী প্রার্থী বহিষ্কার না করার কিন্তু কারণ এইটা। এখন বিএনপি নির্বাচনে আসে নাই কেন, এতে বিএনপি লাভবান হলো কিনা, আমি যদি একটা আওয়ামী লীগ হিসেবে কথা বলি তাহলে এটা জিনিসটা যেভাবে আসবে, আমি মনে করি একটা রাজনৈতিক দল বিএনপি সংগঠন এবং এই দেশের জনগণের একটা ভালো অংশ তাদেরকে সমর্থন করে। তারা আওয়ামী লীগের ভুল আছে বা ভুল করছে, এখন একজন ভুল করছে রাগ হয়ে যদি আমার ঘরে আমি বসে থাকি, আমি কিন্তু একটা রাজনৈতিক দল, এই দেশটাকে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার। এখন আরেকটা রাজনৈতিক দল যদি ভুলই করে, বিএনপির দৃষ্টিতে ভুল করতেছে, হ্যাঁ তারা ভুল করতেছে, কিন্তু আমাকে তো সঠিক পথে থাকতে হবে এবং এই রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃত্ব আন্দোলনে বিপদ আসবে, আপদ আসবে। রাজনৈতিক আন্দোলন মানেই তাই, আপনাকে জেল জুলুম অত্যাচার সহ্য করতে হবে, আপনাকে আপনার দায়িত্ব রাজনীতির নেতা হিসেবে দল হিসেবে যে দায়িত্বটা পালন করতে হবে। আমি মনে করি ওইটা, আমি এখানে বিএনপি আসলে তার লাভ হইতো না, হয়তো লাভ হইতো না, আমি কিন্তু বলি তাকে রাজনৈতিক মাঠে থাকতে হবে, রাজনৈতিক চর্চার মধ্যে থাকতে হবে। সে নির্বাচনের কারণে হোক, আমি অনশন করলাম, নির্বাচন ঠিক হয় নাই, আমার ক্যান্ডিডেটের পক্ষে যে কাজ করলাম, এই যে বললেন যে অর্গানাইজেশন যে কাজটা তারা করবে, যেটা দেখেন আপনারা খেয়াল করেন যে গত এমপি নির্বাচন হয়েছে, তাদের দলীয় কেন্দ্রীয় নেতারা কতটা এমপি সিটে যে নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করছে। এটা নির্বাচন জিতার হারা বড় কথা না, আমাকে আমার রাজনৈতিক মুভমেন্টটা করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন আপনি সেই মুভমেন্টটা করেন নাই, আপনি জনগণ ভোট দিয়ে বসে আছেন, আপনি একটা মুভমেন্ট করে দেখতেন 300 সিটে ভাগ হইয়া রাত দিন পরিশ্রম করে জনগণের কাছে যাইতেন, জনগণ যাওয়ার পরে আপনার কাজ সার্বিক যদি 100% করার পরে যদি রেজাল্ট পাইতেন তখন বলতেন উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট। আপনারা কিন্তু অনেক বেশি আশা নিয়ে আসছেন না, রাজনৈতিকভাবে আমি অবশ্যই আপনাকে চেয়ারটা ছেড়ে দেবো না, আপনাকে এই চেয়ারে যোগ্যতা নিয়ে সব কিছু এখানে আসতে হবে, কিন্তু আপনারা যেভাবে আশা করছেন আমি খবর ফোন নিয়ে আসি একটু। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন ভাই। আমার নাম শেখ গোলাপ মন্ডল, আমার গাজীপুর সদরে কাউলতে ইউনিয়নে কাউলতে গ্রাম আমার বাড়ি। জি বলুন। আমার প্রশ্নটা হলো, বিগত সংসদ নির্বাচনে যারা এমপি রানিং এমপি হিসেবে পার্টিসিপেট করলো তাদের পদত্যাগ করা প্রয়োজন নাই বা পদত্যাগ করলো না, আর উপজেলা চেয়ারম্যান যারা নির্বাচন হইলো পদত্যাগ না করলো, প্রার্থীতে বাতিল হইলো, উভয় ক্ষেত্রে জনপ্রতিনিধি তার নির্বাচন জনপ্রতিনিধি, তাহলে এখানে কি পরস্পর বিরোধী নিয়ম হলো না এটা? কারেক্ট। দ্বিতীয় কথা হলো যে এখানে
এই যে অনুষ্ঠান অংশগ্রহণকারী আওয়ামী লীগের নেতা উনি যে বলতেছেন, আমি নিজে আমার গ্রামের কাউন্টার সেন্টারে এজেন্ট হিসেবে ঢুকছিলাম, মানে রিক্স নিয়ে সকালবেলায় গানের এজেন্ট হিসেবে ঢোকার সাথে সাথে আমাকে ওখানে থাকতে দেওয়া হলো না, বের করে দেওয়া হলো পুলিশের মাধ্যমে। ওখানকার যে দায়িত্বশীল পুলিশ অংশ আমাকে বের করে দিয়েছে। তো এছাড়াও এই সেন্টারে যত ভোটার আসছে তার 3 ভাগ 2 ভাগে বিদায় করে দেওয়া হয়েছে, ভোট দেওয়া হয়ে গেছে। এর আশেপাশে সব সেন্টারে হয়েছে। তো কাজে আমাদের এমন একটা পদ্ধতি বের করা প্রয়োজন যেখানে আমার ভোট আমি স্বাধীনভাবে দিব, ভয় ভীতি উঠে উঠে ভোট দিব, আমার ভোট আমি দিব, যারা তারে দিব। এটা কিভাবে কার্য করা যায়? যারা জ্ঞানীগুলি বুদ্ধিমান এবং এই যে যারা আছেন সরকারি দলের ক্ষমতায় বিভিন্ন পর্যায়ে আছেন, বুদ্ধিজীবী আছেন, সবাই সম্মিলিত ভাবে এরকম একটা পদ্ধতি বের করা উচিত বলে মনে করি। জি, ধন্যবাদ। আপনি উত্তর দেবেন? হ্যাঁ, না, নির্বাচনে যে ঘটনার কথা নিয়ে বললো, হয়তো ওনার এলাকায় অনেক জায়গায় এরকম অনেক ঘটনা আছে, সেই ব্যাপারে আমি হয়তো ঘটনাস্থলের বিষয় এভাবে বিশদে বলবো না, তবে এইটুকু বলবো। আগের একটা কথা বললেন যে ওই যে উপজেলা, ও হ্যাঁ, এটা এই ব্যাপারে বলি না, এটা অবশ্যই একেবারে দ্বিমুখী নীতি এবং আমি নিজে মানে ব্যক্তিগতভাবে সম্পূর্ণ বিরোধী। কারণ একটা নির্বাচনী প্রক্রিয়াটা দেশে ইলেকশন কমিশনের সিস্টেম থাকবে, সেখানে এমপি ইলেকশন করতে হলে আমাকে পদত্যাগ করতে হবে না, আর উপজেলা ইলেকশন করতে হবে পদত্যাগ করতে হবে। এটা অবশ্যই দ্বিমুখী নীতি এবং এই নীতিটা যারা নীতি নির্ধারক তারা আশা করি ভবিষ্যৎ নির্বাচনের জন্য এই নীতিটা যে কোনো একটা পর্যায়ে নিয়ে যাবো, হয়তো ভোট 2টা নির্বাচনের ক্ষেত্রে পদত্যাগ করতে হবে অথবা পদত্যাগ করা ছাড়া 2টা নির্বাচন করতে হবে। আর এইসব বিষয়ে ভালো অভিজ্ঞ বা মতামত দেওয়ার বা অ্যাডভাইস দেওয়ার জন্য আছে, তিনি এই জিনিসটা ভালো বলতে পারবে। আমরা ওই যে উনি যে কথাগুলো বলতেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন এবং আমি ওনাকে সাধুবাদ জানাই। উনি একবারে খোলামেলা এবং বিনা দ্বিধায় বলেছেন যেটা ওনার মনের কথা বলেছেন। এবং আমার মনে হয় এই রকম আমরা যদি রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক কর্মীরা যদি এই রকম যে নির্মোহভাবে যদি কথা বলতেন এবং ভুল ত্রুটির কথা তুলে ধরতেন এবং যে সকল পরিবর্তন কাঙ্ক্ষিত সেগুলোর পক্ষে বলতেন, তাহলে হয়তোবা আমরা ওই যে এর থেকে উত্তরণ ঘটাতে পারবো। উনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা বলেছেন যে রাজনৈতিক দলের কে গণতান্ত্রিক হতে হবে, রাজনৈতিক দলকে সত্যিকার জনগণের প্রতিনিধিত্ব করতে হবে, ওটা একটা। আরেকটা হলো যে নির্বাচনী প্রক্রিয়াটা স্বচ্ছ গ্রহণযোগ্য হতে হবে, অবশ্যই কারসাজিমুক্ত হতে হবে। এবং এই দুটোই উনি ওই যে এটার উপর আলোকপাত করেছেন। এবং উনি বলেছেন যে যদি নির্বাচনী প্রক্রিয়াটা ভালো হইলো কিন্তু যে রাজনৈতিক দল ওই যে অস্বচ্ছ হইল এবং তারা ভালোভাবে চালাইল না, তাহলে তো কোনো লাভ হল না। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। যে নির্বাচন প্রক্রিয়া ভালো হইল, সুষ্ঠু নির্বাচনের পরেও যদি যারা ক্ষমতায় আসলো যে নষ্ট রাজনীতির কারণে কিংবা রাজনৈতিক দলের অস্বচ্ছতার কারণে তারা যদি ভালো না চালাইতে পারলো, অবশ্যই এটা ভালো ফলাফল আনবে না। কিন্তু যেটা যদি আমাদের এই নির্বাচনী প্রক্রিয়াটা অব্যাহত থাকতো তাহলে কিন্তু এটা একটা ফিল্টারিং মেকানিজম হইতো। আপনি যদি যে দলকেও বাধ্য করতো, হ্যাঁ, দল বাধ্য হইতো পরিবর্তন আনতে, তা না হলে তারা নির্বাচনে জিততে পারতো না সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তো নির্বাচনী প্রক্রিয়াটা একটা ফিল্টারিং মেকানিজম, যে অস্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া, নষ্ট রাজনীতি, এগুলোকে কিন্তু এই যে দূরীভূত করার, কুলুষমুক্ত করার কিন্তু এই সুষ্ঠু নির্বাচন একটা প্রক্রিয়া। তাই আমাদের এটা অব্যাহত রাখা দরকার ছিল। আর একটা কথা যুক্ত করি, আর এই যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারের ধারণা কিন্তু নূতন নয়। 2007 সালে ওই যে একটা কমিটি হয়েছিল, আমি ওর সদস্য ছিলাম, শওকত আলীর নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। আমরা এই পুরো আইন কানুনগুলো নূতন করে লিপিবদ্ধ করেছিলাম, আমরা প্রস্তাব করেছিলাম এবং এটা গৃহীত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা বাস্তবায়িত হয়। বলতে চাচ্ছি এই যে নির্বাচনের পক্ষে স্বচ্ছতা, আমি তো ছাত্রলীগ, যুবলীগ করার পর আওয়ামী লীগ করছি, আমি আওয়ামী লীগের রাজনীতি প্রত্যেক জিনিস থেকে এটা খেয়াল রাখি। 91 সালের নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নমিনেশনগুলো দিছিল, বেশিরভাগ মানে প্রায় 90% উনি দলীয় ত্যাগী নেতাকর্মীকে দিছিল। নির্বাচনে আমরা পরাজিত হই। 96 সালে যখন নমিনেশন দেওয়া হয়, তখন নির্বাচনী মাঠ বিবেচনা করে, দেশের অবস্থা বিবেচনা করে, তখন কিন্তু দলীয় ত্যাগী নেতাকর্মীর বাইরেও নমিনেশন দেওয়া হয়। এখানে আমি সবাইকে বলবো যে নেতৃত্ব কিন্তু প্রথমে চেষ্টা করেছিল সঠিকভাবে আসার, কিন্তু অনেক সময় কিন্তু অনেক কিছু আমরা পারি না বাস্তবতার খাতিরে। এবং আমি মনে করি আপনি যে কোনো অবস্থা যদি আজকে জাতীয়ভাবে সুন্দর নির্বাচন দরকার হয়, আমি মনে করি
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি। এই দেশকে পারবে একটা সঠিক সুন্দর নির্বাচন দিয়ে ধন্যবাদ। এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রূপ দেওয়া। জি জি ধন্যবাদ তিনজনকেই। দর্শক, আমাদের অনেক জমজমাট আলোচনা ছিল, আমরা এই আলোচনাটা অব্যাহত রাখবো। আগামীকাল একই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।